বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা এবং ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল সেদিন। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে না তার কথা শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ এবং ভালুকের চামড়া। বাঘের মুখ ভালুকের মুখ বাঁধানো। ঘরগুলোকে দেখে মনে হবে যে ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝিয়ে এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে এবং শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজ অবধি দেখিনি কেউ। যে অনুকূল মিত্র জীবনে 30টা রয়্যাল বেঙ্গল টাইগার এবং 15টা লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এই হেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, মানে আমাদের উপেন মাইতি, আপন মনেই চা খেয়ে চলেছেন। তাকে ডেকে বললাম, ও উপেনবাবু, এই লোকটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, কই কে? ঘাবড়াবেন না, ওই যে আধবুড়ো লোকটি কে? উনি? একটু বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা কেমন ওই নৈয়ায়িক পণ্ডিতের মতন শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তার শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন। ওর শিকারযোগ বইটা পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আসুন, আলাপ করিয়ে দিই, আসুন। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চালকলা বাঁধা পুরুষ ছিলেন না, তার কথাবার্তার ধরনে আগেই বুঝতে পেরেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প তিনি করলেন। রাত্রে কিভাবে গাছের উপরে বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে তিনি পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের ওপরে ঘটতে দেখছি। আরও দেখলাম যে নিধিরাম বেশ প্রকৃতি রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখ শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে যে আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের ব্যাপার সব আশ্চর্য। না মানে তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। আপনি বিশ্বাস করেন? না। বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো আগে দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম যে তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। আমি বললাম, আচ্ছা, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, তবে আমি মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, কীরকম মন্ত্রতন্ত্র? সব বাজে, ভুয়ো। ও মানে ও বাজে? একদম একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। মানে মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। এই করে করেই তো দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এই সমস্ত মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার একটু শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। ওই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটি ঘটনা বলি। আমি বেশ এগিয়ে এসে বসলাম তার কাছে।
দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টো বলা হলো, আসলে আমরাই তার সঙ্গে গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন। যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুই ধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদেরকে বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। তা ডিঙি বেয়ে আমরাও চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা আগে কখনো যাননি তারা বুঝতে পারবেন না যে এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতন প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে রয়েছে বন্যলতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন যে সুন্দরবন বড় একঘেয়ে। তারা গভীর জ্যোৎস্না রাতে বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি যে সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ। তারা শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে তিনি বলেছিলেন যে তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই আর হয়নি। এ বাবা, এ তো বড় দুঃখের কথা। আচ্ছা, তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা বেশ, তো বলুন না। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম ওই খাল বেয়ে। সত্যি কথা বলতে, শিকার করবার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইলখানিকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারে বনঝোপের ভেতর থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম 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 রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণ স্বরে কে যেন বললে, বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, এই আমি। হেতাল ঝোপের পাশেই সে বসে। সত্যি এতক্ষণ লোকটাকে না দেখতে পাওয়ার দরুন ওর স্বর অশরীরীর কণ্ঠ নিঃসৃত বলেই ভ্রম হচ্ছিল বটে। এইবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে, হেতাল ঝোপের ডাইনি। ওকে আগেও দেখা গিয়েছিল, এইবার বুঝলাম, কিন্তু আলো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতন দেখাচ্ছিল। আমরা দস্তুর মতন অবাক হয়ে গিয়েছিলাম যে ওকে এখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন যে বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? আগে বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব লোক তো। কথাটা ঠিক জবাব হলো না।
খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়, কিন্তু এই জঙ্গলে ঢুকে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও তো ঠিক। কিন্তু তুমি এখানে এলে কেমন করে? আগে বাবু, আমি ফকির মানুষ, এই ভয় ডর করলে কি আমাদের আর চলে? আমার একটু এই নৌকোয় তুলে নেবেন বাবু। কাল রণঘাটের ট্যাকে আমাকে নামিয়ে দিলে এই হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরে যাব, নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? আগে কাল রণঘাটের কাছে ওই মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণবাবু কিছু বলবার আগেই আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেননি বাবু, ডিঙির নিয়ম জানেন তো? সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে, তখন। শ্যামাচরণবাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি! আগে কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। এরপরে আর কি কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো যে লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত আমার তাই মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান, বাইরের সাজ দেখে বোঝা বড় শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? আগে ওই বাঘ আনবার মন্তর জানি কি না, তার সাধনা। আমি বললাম যে সেটা আবার কি? এই আছে বাবু, আমার গুরু আমাকে শিখিয়েছেন। শ্যামাচরণবাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। আগে না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু, এই তো আপনার দয়া বাবু। ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। ও কথা বলবেন, ও কথা বলবেন না বাবু, ও কথা বলবেন না। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণবাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘ ডাকে জানি। তুমি সে দলের নও। আগে আপনাকে আগেই বলেছি বাবু, এই মন্তর হলো আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরামবাবু আমাদেরকে বুঝিয়ে দিলেন, দেখো, এক শ্রেণীর লোকের পেশাই হচ্ছে এই। তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি। এ কথা হলো যুদ্ধের আগে, এখন কত নেয় তা জানি না। আমরা বললাম যে এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন কখনো? অনেকবার দেখেছি, তবে সবসময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সেই জঙ্গলে নেই, কিংবা কাছেই নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারী। মন্তরে বাঘ এনে দেয় এমন কথা আমি কখনো শুনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন যে একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই মশাই তাকে করতে হয়। জঙ্গল ঠেঙাও, নইলে মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। হ্যাঁ, আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসেও, তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে তারা আপত্তি করবে কেন? হ্যাঁ, মানে তা তো ঠিক কথা। আচ্ছা বেশ, বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। আগে মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধ্যা হয়ে গেল। আমরা সাহস করলাম না ডাঙায় নামতে। রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণবাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্ত্রের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনবার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরও কত কি যে বাজে গল্প। সারাদিন খেটে খুটে মানুষ যে একটু ঘুমোবে তার কোনো উপায় নেই।
কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার ওপর কথা বলবে কে? সুতরাং আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়। আমি বললাম, এই একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো আর শিকার করা চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুলকিনারা দেখা যায় না। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতেই পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চড়ুই ভাতি করতে আসনি, তাই না? নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথায় প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তিনি তৈরি হয়ে থাকেন, এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন যে আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, তা এখন বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য কিন্তু নয়, আপনি বলে যান। নিধিরাম ভট্টাচার্য বললেন, সে খুব ভালো কথা, যাকে শোনো। তারপরে আমার গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্প শেষে করতে তোমাদেরকে তো বলেইছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রেই বুঝতে পারা গেল যে কি ভয়ানক জায়গাতে আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায়ের বিবেচনা ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, এই চমৎকার জায়গাতে এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল যে। বললাম, আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গাতে, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটিও। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে গিয়ে ঢুকলাম। 1/2 মাইলটা দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে তার রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এ নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান দেওয়া হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়। কাদা থেকে পা তুলে থাকে তীক্ষ্ণ সরকির মতন খাড়া হয়ে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুই ধারে বন আর মাঝখান দিয়ে জুড়ি পায় চলার পথটা। ফকির সাহেব সবার আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে 2 জন লোক, এবং তারপরে আমি, সর্বশেষে মাঝি 2 জন। হঠাৎ এক জায়গাতে কি যেন শব্দ হলো। শ্যামাচরণবাবু ও 2 জন লোক চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপার না বুঝতে পেরে এগিয়ে গেলাম খানিক। বললাম, কি হলো, থামলেন যে? ঠিক সেই সময় নজরে পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, কিন্তু তিনি নেই। বলতে যাচ্ছি যে ফকির সাহেব বুঝি। শ্যামাচরণবাবু বললেন, উফ, সর্বনাশ, এমন কাণ্ড কখনো! ও বাবা! তার পেছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণবাবু আড়ষ্ট গলায় বললেন, আহা, গরিব লোক, আমি তো মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম ডান দিকের টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো যে বাঁ দিকের হেতাল ঝোপের মধ্যে তখনও যেন নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম।
শ্যামাচরণ রায় বড় শিকারী। বাঘের ধরন ধারণ, তাক বাক অনেক কিছু তিনি জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন যে লোকটি সত্যি গুণী ছিল। মন্ত্রের জোরে বাঘ আকর্ষণ সে করেছিল ঠিকই, কিন্তু অসতর্কতায় সে মারা পড়ল। আমার অসতর্কতায়। বাঘকে আকর্ষণ করতেই সে শিখেছিল, কিন্তু বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো সে শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে যখন কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে, মন সবারই এত খারাপ হয়ে গেল যে আমাদের শিকারের আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে, গুরুজি, ওই ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন যে নিরস্ত্র অবস্থাতে ওইভাবে আগে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে আমিও যে বোগাস বলেই ভেবেছিলাম তোমাদের মতন। ভুল করেছি।